আওয়ামী লীগের যে সরকারের তো 15.5 বছর, এবং এই 15.5 বছর থাকার পরে তাদের যে পতনটা হলো, এরপরে কিন্তু গ্লোবাল একটা মনোযোগ এখানে আসছে, একটা মনোযোগ শিফট হয়েছে। কারণ শেখ হাসিনা তো খুব ক্ষমতা নিয়ে বসেছিলেন। এরপরে হচ্ছে যে ধরনের ম্যাসাকার উনি চালিয়েছেন, এটা আমাদেরকে গ্লোবাল ফোকাসে নিয়ে এসছে। এরপরে ধরেন জাতিসংঘ একটা প্রতিবেদন দিয়েছিল এই জুলাই অভ্যুত্থানের বিষয় এবং শেখ হাসিনার যে ম্যাসাকার এবং এটা ম্যাসকিলিং এর উপরে, এবং এটার সাথে কিভাবে তারা পলিটিক্যালি প্যাট্রোনাইজ করে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে কন্ট্রোল করে তারা এটা করেছে। এটা ওইটার পরও তো যেহেতু জাতিসংঘ, ফলে ওটাও একটা বিশ্বের নজরে আসছে। এরপর ধরেন যে বাংলাদেশের যে আমাদের যে অবস্থান, জিওপলিটিক্যাল যে অবস্থান বা যেভাবে বলেন আপনি, এটা খুবই সেন্সিটিভ এই মুহূর্তে। কারণ ধরেন একটা তো হচ্ছে মিডল ইস্ট, একটা উত্তপ্ত জায়গায়, পরে ধরেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রায় এখন স্থিমিত, এটা খুব একটা আলোচনায় নাই গ্লোবাল মিডিয়াতে। তো এখন এই বাংলাদেশের পাশে দুইটা পারমাণবিক শক্তিধর দেশ আছে, ভারত এবং পাকিস্তান, এবং এর মাঝখানে বাংলাদেশ হচ্ছে একটা আপনার মুসলিম মেজরিটি কান্ট্রি। এই সব কিছু মিলিয়ে যাদের নেইবার কোনো মুসলিম, রাইট, ফলে বাংলাদেশকে ঘিরে একটা খুব আমি বলবো যে বৈশ্বিক একটা আগ্রহের জায়গা আছে। যারা পরাশক্তি বলেন বা যারা গেম প্লেয়ার যারা করেন, তাদের একটা আগ্রহের জায়গা আছে সব মিলিয়ে। আর এমনিতে আমরা যেটা সবসময় শুনি, বিশ্ব এখন হাতের মুঠোয়, গ্লোবাল ভিলেজ, সেটা তো আছেই। ফলে এখন প্রতিটা দেশেরই যে কোনো স্পর্শকাতর ইভেন্ট গুলোকে আন্তর্জাতিক যারা মহল আছে তারা খুবই গুরুত্বের সাথে পর্যালোচনা করে এবং এখান থেকে তারা তাদের ফায়দা হাসিলের চেষ্টাও তো করে। তবে আমি বলবো যে বাংলাদেশকে ঘিরে বেশ বড় ধরনের এখন একটা নজর আছে, এটা বৈশ্বিক ভাবে চিন্তা যদি করে। আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যখন নাকি ইলেকশন হচ্ছে একেবারে আমাদের ডোর নক করছে, ভেরি ক্লোজ টু, সেই সময় বলছেন যে অনিশ্চয়তা আছে। এখন এই অনিশ্চয়তাটাকে আমরা কোন কোন জায়গা থেকে দেখতে পারি? এটা কি শুধুই জিও পলিটিক্যাল, or we have some internal elements also? ডেফিনেটলি ইন্টারনাল এলিমেন্টস আছে। প্রথম কথা দেখেন, জুলাইতে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করুক, তাদের সেই স্যাক্রিফাইসটা তো তারা কোনো কিছুর জন্য ওভাবে বলেননি, কিন্তু তাদের কিছু বেসিক প্রত্যাশা নিয়ে তারা আন্দোলনে শরিক হয়েছিলেন। এখন ধরেন এইটা তো আমাদের জন্য একটা লায়াবিলিটিস, আমাদের জন্য একটা দায়বদ্ধতা। ধরেন একটা হচ্ছে যে যেটা তারা বলেছিলেন বৈষম্য মুক্ত, তারপরে ধরেন উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ ইনসাফ। তারপরে ধরেন যে বাংলাদেশের যে একনায়কতান্ত্রিক যে শাসন কাঠামো, এটার একটা ভেঙে পরিবর্তন, এবং বাংলাদেশের সার্বিকভাবে বাংলাদেশ যেন এই একটা যে বিগত প্রায় 54 বছর ধরে এই যে বাংলাদেশের যে একটা চলার যে প্রক্রিয়াটা, রাজনীতিবিদদের যে জাতির সাথে যে খেলতামাশা, এটা বন্ধ হবে। বাংলাদেশ একটা প্রপার ডেভেলপমেন্টের ট্র্যাকে যাবে, যেভাবে পৃথিবীর অনেক দেশ উন্নত হচ্ছে সেভাবেই বাংলাদেশ যাবে। সেই জায়গা থেকে কিন্তু গত 1.5 বছরে আমাদের অর্জন অনেক না, বরঞ্চ আমি বলবো যে অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে আমরা জুলাইয়ের প্রতি জাস্টিস করতে পারি নাই। বিশেষ করে ধরেন জুলাইয়ের যারা শহীদ, এই জায়গাগুলো হয় কি আমাদের এখন মানে আমরা জাস্টিসটা সব অর্থ দিয়ে করার চিন্তা করি, তো ফলে আপনার মনে হয় যে বোধহয় তাদেরকে দেখছি, কিন্তু আপনি যদি তাদের ডিমান্ডগুলোর জায়গাতে চিন্তা করেন, তাহলে দেখবেন যে আমরা যে ঐকমত্য কমিশনটা হলো, সেখানেও দেখবেন যে মেজর যারা পাওয়ারফুল পার্টি, তাদের কিন্তু সংস্কার নিয়ে এখনো অনেক লিমিটেশন আছে, রিজার্ভেশন আছে। এরপরে ধরেন আমাদের অন্যতম জুলাই যোদ্ধা, যার কথা না বললেই না, আমাদের শরীফ ওসমান হাদি, তাকে তো আমরা শাহাদাতের কোনো বিচার করতে পারলাম না, এবং এই যে বিচার যে হচ্ছে না, এটা নিয়ে তেমন কোনো আওয়াজও কিন্তু নাই। গোটা দেশটা এখন নির্বাচনের ট্রেনে। কিন্তু এইটা যদি উতরিয়ে যায় বা ডিলে যদি হয়, জাস্টিস ডিলে এটাকে বলি, জাস্টিস ডিলেটাকে আমরা ডিনাইট হয়ে যাবে, তাহলে কি আমরা যেই দলই ক্ষমতা আসুক আবার সেই বিচারহীনতার একটা গভীর সংকটে পড়ে যাব সংস্কৃতি? এটা তো ধরেন একটা মৌলিক ব্যাপার আছে যে ধরেন বাংলাদেশে আমাদের মানে এই জন্য আসলে একটা অভ্যুত্থান হয়েছিল, এগুলো তো এখন ধরেন আমরা আলোচনা কমিয়ে দিয়েছি বলা যায়। কারণ আমাদের বিচার বিভাগ বলেন, আমাদের প্রশাসন বলেন, এগুলো তো নির্বাহী বিভাগে যারা আসলে পাওয়ারে থাকেন তাদের ইচ্ছা অনুযায়ী চলে। যদিও কাগজে কলমে সবাই স্বাধীন, সবাই তাদের বিবেকের আওতায় কাজ করছে, তো আমরা এগুলো দেখেছি যে কেমন বিবেক আসলে তাদের আছে। এটা তো আওয়ামী লীগ আমলে আমরা অসংখ্য বিচার আচারও দেখেছি, এটা সেটা। ফলে এই জায়গাগুলো তো আছেই যে আপনি আমরা একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যেই পড়ে আছি। সেই জায়গা থেকে জুলাইটা হয়েছিল যেখান থেকে যেন আমরা বের হতে পারি। কিন্তু যে বললাম 1.5 বছর পরে এসে আমরা দেখলাম, এটা তো আমরা মানে হয়তো প্রথম দিকে বললে অনেকে ডিসএগ্রি করতো,
বা শরীফ ওসমান হাদির এই শাহাদাতটা একটা এভিডেন্স যে আমরা এখন আসলে বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আছি। কাইন্ড অফ আই ওপেনার। রাইট। এবং আপনার এটা আমি বলবো যে কম বেশি সকল পলিটিক্যাল স্টেক হোল্ডারই এটার বেনিফিট পাচ্ছে। আদারওয়াইজ আপনি কেন বিচার হবেন? এবং এটা তো শরীফ ওসমান হাদি তো কোনো ইনকিলাব মঞ্চের মানে অংশ না, সে জুলাইয়ের অংশ। জুলাইয়ের অংশ। তো জুলাইকে যদি আপনি ধারণ করেন, তাহলে জুলাইকে সবাই বলছে ধারণ করি, তাহলে এটা এত অবহেলিত হচ্ছে কেন? তো এটা হচ্ছে যেগুলো ধরেন এক একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে ধরেন অর্থনৈতিক কার্যক্রমে যে ধরনের গতিশীলতা আমরা আশা করেছিলাম, আপনার মনে থাকবে প্রথম দিকে কিন্তু জুলাই পরে যখন ইন্টারিমটার দায়িত্ব নিলে তখন কিন্তু দ্রব্যমূল্য সহ সবকিছু বেশ সহনীয় পর্যায়ে চলে আসছিল এবং সেই পরে যে ঈদটা আসলে এই সময় তো অনেকেই ডক্টর ইউনূসকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড, বিশেষ করে রমাদানে। রাইট। আপনি আরো 5 বছর থাকেন, অনেক কথা বলেছিলেন।